দেখেন, আপনি প্রশ্নের ভিতরে দেখেন, আপনি বলছেন প্রশাসন একটা নড়বড়ে অবস্থায় আছে, এবং ইনফ্যাক্ট আমরা এটা মুখে যাই বলি না কেন, আসলে তাই আছে। এখন যারা নির্বাচনে জোরালোভাবে বিশ্বাস করে যে আমরা নির্বাচনটা হলেই ক্ষমতায় চলে যাব, এরকম ধারণা যাদের আছে, বিশেষ করে আমি বলবো বিএনপির এরকম ধারণা আছে, আমার কাছে মনে হয় জামাত সেই ধরনের আশা করতে পারে। বিএনপি তো দীর্ঘদিন থেকে মানে সেরকমই আছে। সেইটাই অনেকগুলো তারপরে আমরা অতীত যে জরিপ আছে, সেই জরিপের রেজাল্টটা তাদের সামনে আছে যে তাদের 30-35% ভোটার আছে। এখন এই মুহূর্তে কি সেটা তো অন্য কথা, কিন্তু এই রেকর্ডটা আছে, রেকর্ডটা আছে। আর সেই হিসাবে জামাতের রেকর্ড 7-8% আছে। আবার সবাই একটু ধারণা করে জামাতের হয়তো কিছু বাড়ছে, সেটা আমি ধরে নিলাম 10-12-15ই হোক সব মিলিয়ে, তারপরে বিএনপি অনেক আগে। তো সেক্ষেত্রে মনে করেন যে নরবরের প্রশাসনের কথা আপনি বলছেন, সেটা কিন্তু জোরালোভাবে তারা বলে না। যদি বলে তাহলে তো নির্বাচন করা যায় না। যদি বলেই যে যেমন জামাতের যে অভিযোগ যে লেভেল প্লেইং ফিল্ড নাই, এই যে নরবরের প্রশাসন মানি লেভেল প্লেইং ফিল্ড নাই যদি আপনি ধরেন, তো ওইভাবে যদি বিএনপি তখন এখন এটা এডমিট করে, তাহলে তো দুই পক্ষ যদি এডমিট করে যে আমার নাই, লেভেল প্লেইং ফিল্ড, তাহলে তো নির্বাচন করা যায় না। কিন্তু যেহেতু নির্বাচনের দিকে যাচ্ছে দেশ, মানে কখন কিভাবে কোন প্রক্রিয়ায় যাচ্ছে এগুলো তো আমরা সব জানি, পুরো পরিস্থিতির আপনারও জানা আমারও জানা। এখন যাচ্ছে যখন নির্বাচনের দিকে, তখন নির্বাচনে যাব আমরা। এখন একটা আশঙ্কা তো মানে সময় করা হচ্ছে এইবার আশঙ্কার যে দিকটা আপনি মনে করেন, এখন পর্যন্ত আশঙ্কাটা আছে তো, মানে এখন পর্যন্ত সবার মধ্যে আলোচনায় আছে। একটা কথা আছে না যে নির্বাচন নিয়ে অনেকে বলে যে নির্বাচন শেষ দিনেও ভণ্ডুল হতে পারে, এইটাই বলতেছি যে একটা কথা আছে না, এই গুড বিগিনিং ইজ হাফ দ্য ব্যাটল। এখন গুড বিগিনিং কোথায়? আমি এই পর্যন্ত গুড বিগিনিং দেখি না। প্রথম আসেন দুইটা দলের ভিতরে দিয়ে আমি আসি, দুইটা দলের ভিতরে একটা বিশাল পার্থক্য খুঁজে পাবেন আপনি। যেমন ধরেন বিএনপিতে বিদ্রোহী প্রার্থী আছে, ফর এক্সাম্পল, জামাতে নাই। বিএনপিতে নমিনেশন বঞ্চিত লোক আছে, জামাতে নাই। এবং এটা থাকাটা খুব স্বাভাবিক বিএনপিতে, কারণ তার দলটা অনেক বড়, তার একটা কনস্টিটিউয়েন্সির মিনিমাম একেবারে গরিবের মধ্যে তিনটা প্রার্থী আছে একেবারে যোগ্য তাদের বিবেচনায়। আপনাকে তো একজনকে বঞ্চিত করতে হয়। সুতরাং এই বঞ্চিত হওয়ার কারণে কি সে উপর দিয়ে যাই বলুক না কেন, ভিতর দিয়ে ভাববে এ যাতে ফেল করে, কারণ যদি পাশ করে তাহলে জায়গাটা তার পার্মানেন্ট হয়ে যায়। আমরা যেটা মাঠের রাজনীতি দেখি, মানুষের অ্যাটিটিউড যেটা, আপনি কর্মক্ষেত্রেও তাই দেখবেন, এখানেও একটা কম্পিটিশন চলে। আপনি যে এই টিভি চ্যানেলটা, এখানেও কম্পিটিশন আছে, কে কাকে সাইড কাটায় কে সামনে আসতে পারবে, এটা আছে। এটা জামাতের নাই। এগুলো কিন্তু ডিমেরিটস। তারপরে আসেন জামাতের চেইন অফ কমান্ড। আপনি দেখেন চেইন অফ কমান্ড, আপনি ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, আমরা ফরিদপুরের বোধহয় কালকে দেখলাম যে তারেক রহমান সাহেবের মিটিংয়ে যে সিকিউরিটি যারা দায়িত্ব পালন করে, তারা একজনে ওই যে ব্রিফ কেসের মতো একটা কি থাকে, এটা কিন্তু ইনফ্যাক্ট এটা বোধহয় প্রোটেক্টর, ওই যে সিকিউরিটি, মানে এটা বোধহয় বুলেট প্রুফ। ইভেন ওদের গায়ে যে জ্যাকেট সেটাও বুলেট প্রুফ। সে এটা গাড়ির ভিতরে রেখে কিন্তু সে গায়ের শক্তি দিয়ে সব সরাইছে, মানে তারেক জিয়া সাহেবের গাড়ির কাছে এসে পড়তে চায়। মানে এটা আপনি অনেকটা চেইন অফ কমান্ড ধরতে পারেন। চেইন অফ কমান্ড থাকলে আপনি হাতে গোনা সিকিউরিটি লোক কয়টা, লক্ষ লক্ষ লোক হয়, কারণ চেইন অফ কমান্ড থাকলে কিন্তু লক্ষ লোক কিছু আসে যায় না। আপনি জামাতের চেইন অফ কমান্ড আছে, আমি দেখতেছি যেটা। এরপর যদি আপনি আসেন বিএনপির যুবদল বা বিএনপির ছাত্র দল, আর যদি আপনি শিবির আনেন পাশাপাশি, আপনি বয়সটাকে বিবেচনা করে দেখেন, তুলনামূলকভাবে যুবদল ছাত্রের বয়স অনেক বেশি, বয়স ব্যক্তিদের শিবিরের তুলনায়। ছাত্রদলের কি অন্য কোনো পন্থা ছিল? আর আমার সেটা যাওয়ার বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি বয়স্ক লোকের 50টা বয়স্ক লোক, 45 বছরের 50টা লোক আর 25 বছরের 15টা লোক ইকুয়াল। আমি সেই অর্থে বলছি, এটা আমি দোষ দিচ্ছি না, আমি একটা জরিপ মেজার করছি। তারপর যদি আসেন আরেকটা মারাত্মক জিনিস আছে, সেটা হইল বিএনপির ক্ষমতা হারানোর ভয় আছে, জামাতের নেই। এটা কিরকম? এটা এরকম যে বিএনপি একটা বড় দল, আমি ভোটের যে পার্থক্যটা দিছি, নির্বাচন হইলে তার ক্ষমতায় যাওয়ার কথা, সেই হিসাবে সে ক্ষমতায়, আমি ওইটা মিন করছি। তার ক্ষমতা হারানোর ভয়, নির্বাচন হইলে আমি জিতবো, এটা আমি কোনো কারিশমা বলতেছি না, আমি জনসমর্থন, অতীত রেকর্ড, তার যে পরিমাণ ভোটার। বিএনপির বডি ল্যাঙ্গুয়েজে কি রকম আছে যে তার ক্ষমতায়? সেটা তো সেকেন্ড কোশ্চেন আসতেছি, আমি সেটা সেকেন্ড ধাপে আসতেছি। তাহলে সেই হিসাবে তার ভয়, জামাতের ভয় নাই। জামাত যদি ক্ষমতায় চলে যায়, সোনায় সোহাগা, বিশাল ব্যাপার, আসমানের চাঁদটা হাতে পাইলাম। আর বিএনপি যদি ক্ষমতায় যায়, আসমানের চাঁদ হাতে পায় নাই, কিন্তু 16 বছর বঞ্চিত, সেটার জন্য হয়তো অন্য হিসাব নিকাশ 16 বছর পর আবার আসছি, কিন্তু গেলে সারপ্রাইজিং কিছু না। আমি সেই অর্থে বলছি, অর্থাৎ সেই হিসাবে বিএনপির হারানোর ভয় আছে, কিন্তু জামাতের ভয় নাই। বিএনপি আর আওয়ামী লীগ যদি নির্বাচন হয়, সেখানে যদি আওয়ামী লীগ হাইরে যায়, বিএনপি যেতে এটা গ্রহণযোগ্য, কারণ হাড্ডাহাড্ডি লড়াই হয় ওই অর্থে। শুধু এই ঝুঁকিগুলো তাদের আছে। আরেকটা ব্যাপার আসেন,
এরপরে আমি চলে আসি মাঠে ভোটের অবস্থায় যদি আসি, এর সাথে সাথেই আসবে আপনার জুলাই আন্দোলন। এগুলোতে আমি বললাম দুইটা দলের, তারপরে আসবে জুলাই আন্দোলন। এখন জুলাই আন্দোলন ধারণ করে কে, জুলাই চেতনা ধারণ করে কে, এটা ভাই বিবেচনায় নিবে। আপনি যত কথাই বলেন এটা বিবেচনায় নিবে। বিএনপি জামাত দুই দলই তো জুলাই আন্দোলনকে ধারণ করছে। এখন যদি বলেন আমি তো সেটা আপনি বলতে পারেন, আপনি জুলাই আন্দোলন ধারণ করেন, আমিও আন্দোলন, কিন্তু যিনি ভোটার সে চিন্তা করবে এই দুইজনের মধ্যে কে ধারণ করে। আপনি কি মনে করেন? সেটা আপনি বলেন না, মানে আপনি কি মনে করেন? আমি যদি মনে করি, আপনি আমাকে বলেন, আপনি রাষ্ট্রপতিকে যখন অপসারণ করলেন না তখন আপনি কি বললেন? আপনি বলতে আমি রূপক অর্থে বলছি, আপনি বিএনপি না, আমি ওইটাই মিন করছি। আচ্ছা, বুঝতে যাতে দর্শক যাতে মিসআন্ডারস্ট্যান্ড না করে। আচ্ছা, আমি যখন রাষ্ট্রপতিকে তাড়াতে চাইলাম, আপনি তখন বললেন যে নাকি সরাইলে সাংবিধানিক সংকট হবে। কেন হতো না এটা? কেন হবে? তাহলে তো প্রধানমন্ত্রীকে তাড়াইলে সাংবিধানিক সংকট হওয়ার কথা। সেও তো সাংবিধানিক নির্বাচিত পদ, এবং সে চলে গেলে সংবিধান চলবে কেন, সেই দিক নির্দেশনা যেটা নাই সেটা আপনি কাভার হয়ে গেল, আর এইটা কাভার হবে না, কারণটা কি? আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু আপনি সরান নাই, আমি সরাইতে চাইছি, আপনি সরান নাই, আপনি তার পক্ষে ছিলেন। এরপর আসেন, একটা পর্যায়ে দাবি তুললাম আমরা, মানে আমি ছাত্রদের পক্ষে বলছি, মনে করেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আপনি কি বললেন? না, আমরা কোনো এই রাজনৈতিক দলের নিষিদ্ধ করাটা আমরা সাপোর্ট করি না। তাহলে কি দাঁড়াইলো রেজাল্টটা? আমি নিষিদ্ধ করতে চাইলাম, আপনি বাধা দিলেন, ফলাফল কি হলো? দলের নিষিদ্ধ হইল না। তারপরে কি হইলো? এখন ছাত্ররা নিয়োগকর্তা ইউনূস সাহেবের, ছাত্ররা তার উপর প্রেশার দেয়, এদিকে বিএনপির প্রেশার, পার্টি নিষিদ্ধ করা যাবে না। উনি একটা মধ্যপন্থী জায়গায় গেলেন, কোথায়? যে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। এটা কিন্তু একটা মধ্যপন্থা অবলম্বন করছেন ইউনূস সাহেব। কেন? ছাত্রদের চাপ এবং আপনার চাপ, মানে আমার চাপ আর আপনার চাপ। ফলে কি হয়েছে? এখন সময়ের ব্যবধানে কিন্তু আজকে এই প্রশ্নটা আসছে যে আপনারা যখন বিএনপি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিলেন না, তাহলে 35% ভোট অথবা 25% ভোট নিয়ে তারা মাঠে আছে, তাহলে আজকে আওয়ামী লীগের নানান জনের কথা নানান কর্নার থেকে আসতেছে, তাহলে ইনক্লুসিভ নির্বাচনের দিকে আপনারা গেলেন না কেন? ইভেন বিএনপির লোক এমনও কোনো জনসভায় বলছে, আমি নামটা বলছি না, জনসভায় বলছে যে বিএনপি যদি নির্বাচনের ক্ষমতায় যায় তাহলে একটা মধ্যবর্তী নির্বাচন ইনক্লুসিভ হবে বলে আমরা মনে করি। হ্যাঁ, একটা কথা এসছে। তাহলে আপনি নিজেই এখন স্বীকার করতেছেন যে মধ্যবর্তী নির্বাচন হবে। এই সব কিছু যদি আপনি মিলান, তাহলে বোঝা যাচ্ছে বিএনপি লম্বা সময় থাকতে পারবে না। আপনাদের বক্তব্যই তো, মানে আমি বলছি আপনাদের বলতে বিএনপি, আমরা রূপক অর্থে বলতেছি। তো এইসব বিবেচনা। এরপরে আসেন আর একটা বিষয়, আপনি দেখেন জামাতের আমিরের একটা অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে কথা উঠলো। আমি টেকনিক্যাল বিষয় বুঝি না ভাই, এই জন্য আমি খুব টেকনিক্যাল বিষয় খুব জোরালো বলবো না, কিন্তু ওনারা ফাইনালি বের করছেন যে বঙ্গভবনের একজন কর্মকর্তা পাওয়া গেছে এবং তার ইমেইল আইডি এখানে ব্যবহার হয়েছে। আমি আগেই বলছি আমি টেকনিক্যাল ম্যাটার বুঝি না, বাট ইট ইজ এ ফ্যাক্ট যে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেছে, গ্রেপ্তার করছে কিনা আমি জানি না, ডিবি তাকে নিয়ে গেছে সেই বঙ্গভবনে। এটা একটা বিরাট ডিমেরিটস, মানে সামনে নির্বাচন, সেই নির্বাচনে আইডি হ্যাকিংয়ে বঙ্গভবনের একজন কর্মকর্তা ইনভলভ হয়, যারা যেই বঙ্গভবনের রাষ্ট্রপতিকে আওয়ামী শক্তির পক্ষের শক্তি এবং জামাতকে আওয়ামী বিরোধী শক্তি, জামাতকে ডিসলাইক করে রাজাকার হিসাবে আওয়ামী লীগ বা বিএনপি যাদের কথাই বলেন। সুতরাং এটা কিন্তু একটা টাচি ইস্যু আজকে পর্যন্ত, জিনিসটা কিন্তু হালকা না। এবং এটা জামাত পারছে কেমনে? মানুষ মনে করে যে জামাত প্রশাসনের ভিতরে স্ট্রং, না, তা না, জামাতের টিম আছে। আমার ব্যক্তিগত ধারণায় জামাতের কাছে অন্তত 150-200 ব্যারিস্টার পাবেন, জামাতের কাছে আপনি 200 ইঞ্জিনিয়ার পাবেন বুয়েটের, জামাতের কাছে জাদ্দেল 200 ডাক্তার পাবেন, পেশাজীবী পাবেন, ইভেন আপনি মিডিয়ার লোকও পাবেন। যেমন ধরেন নয়াদিগন্তার সংগ্রাম অনেক চড়াই উতরাই পার হয়ে কিন্তু জামাতের কথাই বলছে, কিন্তু 16 বছর আপনার দিনকাল যেটা, সেটা কিন্তু যাচ্ছে তাই অবস্থায় ছিল। আজকে এখনো কিন্তু বহাল তবিয়তে সংগ্রাম এবং নয়াদিগন্ত আছে। আর একটা প্রতিষ্ঠান সবচেয়ে বেকায়দায় পড়ছে আপনার বিএনপিকে লিফট দিতে গিয়ে, সেটা হলো প্রথম আলো। অল থ্রু সে বিএনপির বিরোধী, অল থ্রু, যেটা শফিক রহমান সাহেব ক্লিয়ার করছে, আমরাও দেখছি। সেই লোকটা যে এখন বিএনপির পক্ষে এসে কথা বলতেছে, সবচেয়ে বেকায়দায় আছে উনি। বেকারদের কেন বলছেন? এটা তো একটা সময় আসে কাউকে না কাউকে সমর্থন করতে হয়। না, এটার মানে কি? না, এটার মানে হচ্ছে আপনার আইডিওলজি নাই। আপনি যখন আপনার আইডিওলজিটা চেঞ্জ করে ফেলবেন, ইউটার্ন নিবেন। প্রথম আলোর ইউটার্ন নিতে দিচ্ছে আজকে বিএনপির এই কভারেজ দিতে গিয়ে,
এই যে ইউটার্ন নেওয়াটা, তার দীর্ঘদিন যে 16 বছর সার্ভিস দিয়েছে বিএনপির বিরুদ্ধে এবং পতিত সরকারের পক্ষে, সেখান থেকে যখন আপনি ইউটার্ন নিয়ে আইসে না, তখন যদি আমি দেখতাম, যদি যে প্রথমত দেখে যে তখন বিএনপি যে আদর্শ গ্রহণ করতো, সেই আদর্শের জায়গা থেকে বিএনপি যে বিশ্বাস করতো, বিএনপি আদর্শ থেকে পরে আসতেছি। বিএনপি যে জায়গায় আচরণ করতো, সেই হ্যাঁ, সমস্ত জায়গায় কারেকশন হয়েছে, তখন কি প্রথম মানুষ সমর্থন করবে না? সেই আদর্শের জায়গায় আসতেছি। আদর্শ আপনি আদর্শের পরিবর্তন, ভালো কথা বলছেন। তার মানে বিএনপি তার আদর্শ চেঞ্জ করছে না, আদর্শ বলতে আমি ওইভাবে মিন করি নাই। আমার কথাটা বুঝেন, যদি আমার সাথে মিলে যায়। যেই আদর্শে ঢুকলে পরে প্রথম আলোর সাথে মেলে, তখন প্রথম আলো তারে কাভারেজ দেয়। তার মানে প্রথম আলোর আদর্শে আমি ঢুকছি, আমার আদর্শে প্রথম আলো ঢুকে নাই। যদি আমার আদর্শে ঢুকতো তাহলে 16 বছর ধরে তো আপনি আমার কি মনে করেন আসলে কার আদর্শে কে ঢুকছে? এই আমি মনে করি প্রথম আলোর আদর্শে আপনি ঢুকছেন। কিরকম? তা না হলে আপনি, এমন হতে পারে না যে বিএনপির আদর্শ প্রথম আলো ধারণ করছে এখন? বুঝাচ্ছি আমি, যদি প্রথম আলো বিএনপির আদর্শ ধারণই করত, তাহলে খালেদা জিয়াকে যখন 21 আগস্টের গ্রেনেড হামলা হইল, তখন আপনি সবকিছুর আগে প্রকাশ করে দিলেন কি এই 21 আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান এবং খালেদা জিয়া জড়িত। কিচ্ছু হয় না, খালি বোমা হামলাটা হয়েছে, আপনি বলে দিলেন। তারপরে অন্যান্য যে চাঁদাবাজ প্রসঙ্গ, ভাই আমি বলতে চাইনি, সব ধারাবাহিকভাবে প্রথম আলোতে আসে। এরপরে যখন মইনুল হোসেন সাহেবের মইনুল হোসেন রোড দিয়ে খালেদাকে বের করে দিল, নো কমেন্ট। খালেদা এবং তারেক রহমান তিনজন যদি আনি, জিয়ার আদর্শ ধারণ করতেন খালেদা জিয়া, এরপর থেকে এটা ফুল স্টপ। তারপরে যেটা হইল, আপনি দেখেন, আমি মিলাই দিচ্ছি আপনাকে। বাংলাদেশের দুর্ভাগ্য কি জানেন? আমাদের দুর্ভাগ্য দেখেন, বঙ্গবন্ধু যখন স্বাধীনতার পরে উনি ফেরত আসলেন পাকিস্তান থেকে, কোনো ইতিহাসে আমি যাচ্ছি না, বিতর্কিত কোনো কথায় যাচ্ছি না, কিন্তু ওই মুহূর্তে তিনি ছিলেন অবিসংবাদিত একজন নেতা। আসার পর তাকে দেশবাসী সাংঘাতিকভাবে বরণ করে নিল। বাট আমরা অল্প সময়ের মধ্যে দেখলাম উনি আত্মীয়করণের ভিতরে চলে গেলেন, নিজের আত্মীয় স্বজনের বাইরে কিছু বোঝেন না, এবং একটা পর্যায়ে দেশবাসী অতিষ্ঠ হইল, যার রিফ্লেকশন ওনার মৃত্যু হইল। অত মানে আমি বেকায়দায় কথা বলতে যাচ্ছি না, সিম্পল। তারপর সময়ের মধ্যে জিয়া রহমান সাহেব আসলেন, হি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য হোল নেশন। মারাত্মকভাবে নিলেন, এবং মারাত্মকভাবে নেওয়ার পর ওনার যে আইডিওলজিটা ছিল, সে যদি কন্টিনিউ করতে পারতো, একটা বেকায়দা হয়ে যেত। কোন শক্তির জন্য সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমরা তাকে রাখতে পারলাম না, আমরা তাকে রাখতে পারি নাই। হিসাব সহজ। এখন যদি বলেন হত্যা দুইজনই হয়েছে, একজন হয়েছে আমরা তিক্ত হয়ে গেছিলাম তাই, আর একজনকে আমরা রাখতে পারি নাই। এই যে রাখতে পারিনি আমরা তাকে ভালোবাসি, কিন্তু সে অন্য যার জন্য ক্ষতিকারক, তারা তাকে রাখেন নাই। বিষয়টা সহজ। তারপর একটা টাইম যাওয়ার পর আসলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, 9টা বছর ক্ষমতায় থাকলেন। সামরিক শাসক তো দুইজনই, উনি থাকলেন কিভাবে? উনি কি জিয়ার চেয়ে যোগ্য? না। ওনার 9 বছর থাকা, হাসিনার 16 বছর থাকার ভিতরে মিল পাবেন। এটা কিরকম? হ্যাঁ, আইডিওলজিগত। এরশাদ সাহেব কিন্তু অনেক উন্নয়নমূলক কাজ করছেন, রাষ্ট্রের অনেক উন্নয়নমূলক কাজ করছেন, কিন্তু সে হয়তো যে শক্তি তাকে বসাইছে বা পিছনে ছিল, তাদের সাথে হয়তো তার ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, এইটা করবো সেটা, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। সেটা হয়তো একসময় সে যে শান্তিপূর্ণভাবে 7-8 বছর পার করার পর যখন দেখলো যে না, যে পরিমাণ বিপু প্রত্যাশা করতেছিল সেটা পাচ্ছে না, তখন তার বিরুদ্ধে কিন্তু আন্দোলন গড়ে উঠলো এবং অভ্যুত্থান হয়ে গেল। খালেদা জিয়া ক্ষমতায় আসলেন। বেগম খালেদা জিয়া আসার পর বেগম জিয়ার গায়ের থেকে গন্ধ পাওয়া যাচ্ছে জিয়াউর রহমানের, মানে আমি বলছি গুণগত, রাজনৈতিক ভাবে, সব দিক থেকে আদর্শ তার গন্ধ পাওয়া যাচ্ছে। তার গন্ধ যখন পাওয়া যাচ্ছে, তখন আপনি মনে করেন এই দেশে প্রথম থেকে তার বিরুদ্ধে কথাবার্তা উঠে নাই, এই আন্দোলন সেই আন্দোলন, বিভিন্ন বিষয় আসছে। আসার পর 96 যখন আসলো, তখন একটা ইস্যু বানানো হইলো, আসলো একটা ইস্যু, তত্ত্বাবধায়ক সরকার। সেখান থেকে নতুন সরকার এসে গেল। তত্ত্বাবধায়ক সরকার পর আসলো প্রথম শেখ হাসিনা 2001 থেকে, আবার 2001 না 96 থেকে, 96 পরে আবার চলে আসলো খালেদা জিয়া। তখন দেখলো যে না, তো গভর্নমেন্ট খালি অল্টারনেটিভ হবে কেন? মানুষ 5 বছর পর পর অতিষ্ঠ হয়ে যায়। অতিষ্ঠ হয়ে গেলে সেকেন্ড অপশন কি থাকে? এবার আপনি আমারে মাইট দিচ্ছেন, মারছেন বলে আমি ভোট, আপনি মারছেন জনগণের ভোট আমারে দিছে, আবার আমি জনগণের মারলাম, আমার আপনাকে দিছে। এই যে অল্টারনেটিভ হইতে গেলে লক্ষ্যে পৌঁছানো যায় না, যেখানে আওয়ামী লীগ যে লক্ষ্যে পৌঁছাইতে চাইছিল, তখন আবার আওয়ামী লীগ মনে করলো যে না, তত্ত্বাবধায়ক সরকারটা বাদ দিয়ে দরকার, এবং বাদ দিয়ে কিন্তু সে লম্বা সময় ক্ষমতায় থাকলো। এই যে লম্বা সময় যে সে ক্ষমতায় থাকলো আর এরশাদ 9 বছর থাকলো, এর ভিতরে একটা মিল পাওয়া যায়। বেগম খালেদা দিয়ে কিন্তু যেহেতু জিয়ার আদর্শ লালন করতো, সে যদি একটা সময়ে যাওয়ার পর ওই তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে তাকে কিন্তু আর ক্ষমতায় যাইতে দেওয়া হয় নাই।
কারণ যে আদর্শটা দেশবাসীর জন্য প্রয়োজন, যে আদর্শটা জিয়ার যে আদর্শটা দেশবাসীর জন্য প্রয়োজন, সেইটা লালন করতেছিল খালেদা জিয়া। কিন্তু একটা সময় খালেদা জিয়া যখন আউট হয়ে গেলেন বা আউট করা হইলো, যেভাবেই যাক, তারপর বেঁচে ছিলেন দীর্ঘদিন, ক্ষমতায় কিন্তু যান নাই। এরশাদ সাহেব যখন আউট হয়ে গেলেন সেই 1991 সালে, না 91 না 90 ডিসেম্বরে 91 থেকে মারা গেলেন 2009-এ। মোটামুটি অনেক লম্বা সময় জীবিত ছিলেন, ক্ষমতায় কিন্তু আর যেতে পারেন নাই। তার মানে ক্ষমতায় লম্বা সময় থাকতে হলে আওয়ামী লীগের গুণে গুণান্বিত হইতে হবে, এবং সেই আওয়ামী লীগের গুণে যিনি গুণান্বিত হবেন তিনিই কাভারেজ পাবেন প্রথম আলোর। আজকে বিএনপি যে প্রথম আলোর কাভারেজ পাচ্ছে, হয়তো প্রথম আলো মনে করতেছে আওয়ামী লীগের গুণে গুণান্বিত হতে যাচ্ছে আজকের এই বিএনপি, তাই প্রথম আলোর কাভারেজ তিনি পাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ। আপনি মানে রিপন ভাই এসে আমাদের মধ্যে যুক্ত হয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। রিপন ভাই, আমাদের আজকে আলোচনার বিষয় হলো ভোট নিয়ে ভয়। অনেকগুলো ভয় আছে ভোট নিয়ে। ভয়, হ্যাঁ, এখন ভোটের শঙ্কা। আর কি শঙ্কা বলতে কি, এই ভয় না, ভোট হবে কি হবে না সেটা নিয়ে পরের কথা, সেটা তো একবার কেটে গেছে। তো এখন এই নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন এবং বিভিন্ন আলোচনা বলেন, আড্ডায় বলেন, অনেকে তো মুখেও বলছে যে এই নির্বাচন নিয়ে একটা যে শব্দটা 5 আগস্টের পরে খুব বেশি মানুষ শুনছি, যে মেটিকুলাস ডিজাইনের নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনাদের খোদ বিএনপি চেয়ারম্যানও তার বক্তব্যে বিভিন্ন জায়গায় বলেছেন যে তাহাজ্জুদের নামাজের পরে গিয়ে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। তো আমার প্রশ্নটা হলো এইটা খুব সহজ, যে এইবারের নির্বাচন নিয়ে আপনি কোনো শঙ্কা দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, নির্বাচনটা নিয়ে তো শুরুতেই নানা ধরনের আপনার উৎসাহ যেমন ছিল, পাশাপাশি আপনার শঙ্কাও ছিল। শঙ্কাটা কি, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, রাস্তাঘাটে যেহেতু আমি রাজনীতি করার মানুষ, আমি একজন রাজনৈতিক কর্মী, যেখানে যেতাম আরও আপনাদের বদান্যতায় টকশোতে অংশগ্রহণ করার কারণে মানুষজন চেনো একটু বেশি, স্ক্রিনে দেখে, জিজ্ঞেস করলি বলে স্যার স্যার নির্বাচন হবে তো? আরে মহা মুশকিল, এটা কে বা কারা এই যে নির্বাচন হবে তো ছড়াচ্ছে বা ছড়ালো, এটা নিয়ে একটা মানে ভীষণ যন্ত্রণা। আমি পার্সোনালি বিশ্বাস করি প্রফেসর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের চিফ অ্যাডভাইজার, তিনি আন্তরিকভাবেই, তিনি তো হেড অফ দ্য গভর্নমেন্ট, তিনি আন্তরিকভাবে নির্বাচনটা হোক তিনি চান। একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন কমপ্লিট শেপ নেবে, তিনি চান। অ্যাট দ্য সেম টাইম আপনার পাওয়ার স্ট্রাকচারে আপনি মানেন না মানেন, মানে স্পষ্ট উচ্চারণ করেন অথবা না করেন, সেনাবাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনী তারা একটা ফ্যাক্টর। বাংলাদেশের মতো ছোট এই সমস্ত দেশগুলো এই পার্সপেক্টিভ। আলোচনাটা ওই জায়গাটাতেই, যে এক্সিস্টিং সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি যারা আছে, অনেকেই বলছেন যে এবারে নির্বাচনটা হবে 2008 সালের নির্বাচনের মতো, সেই সংখ্যার কথা বলেছিলাম। ওয়েল, আমি এটা মনে করি না। আমি মনে করি যে আমাদের আর্ম ফোর্সেস, পার্টিকুলার আমাদের চিফ অফ আর্মি স্টাফ, তিনি নির্বাচনের বেলায় খুবই সিনসিয়ার। কারণ এটা সত্য কথা, প্রায় 1.5 বছরের মতো আমাদের সেনা সদস্যরা রাস্তায় যে পুলিশের ডিউটি করছেন, এটা যে প্রফেশনাল যে অ্যাপটিচিউড, এটা প্রফেশনাল অ্যাপটিচিউড ইনফ্যাক্ট আপনার কিছুটা মানে হ্রাস পায়। যেমন উনি উকিল সাহেব, ওনার দিয়ে যদি এখন ওকালতি না করে ওনার যদি মুক্তারি করান, মানে ওনার যে কাজটা না আরো অন্য কাজটা, মুহুরিদের কাজটা ওনার দিয়ে করান, তাহলে কি হবে, ওনার এফিকেসিটা গ্রাজুয়ালি নষ্ট, ওনার কমে যাবে, তাই না? আপনি যে কাজটা পারেন সেই কাজটা যদি আপনি না করেন, বা আমি যে কাজটা করি আমাকে দিয়ে ওই কাজ না করে যদি আমাকে কামার কুমোরের কাজ করতে বলা হয়, তো আমি তো সেটা পারবো না, বিকজ আমার কিন্তু দক্ষতা নাই। তো এখন সেনাবাহিনীকে দীর্ঘ সময় আপনার পুলিশের মতো ডিউটিতে রাখা, ইনফ্যাক্ট তারা ইউজ টু না, সোজা কথা, দে আর নট ইউজ টু। আমি দেখেছি যে আমাদের সেনা সদস্যরা যখন এই ধরনের কোনো মানে যেটা পুলিশ সাধারণত যে ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল করে বা ফেস করে, মানে ফেস করে বলতে বোঝাচ্ছি যে ধরনের ঘটনাগুলি তাদের সামনে চলে আসে, এই ধরনের ঘটনাগুলোতে আমাদের সেনা সদস্যদের আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি, বা অনেক সময় রাস্তাতে চলার পথেও যেটা দেখি, তারা অত্যন্ত পোলাইট বিহেভ করছেন। ওটা তো যেমন পুলিশ হয়তো এভাবে করতো, পুলিশ হয়তো আরও হয়তো অ্যাগ্রেসিভলি করতো, কথার কথা, কিন্তু আমাদের সেনা সদস্যের অভ্যস্ত না। সুতরাং আপনি দীর্ঘ সময় তার যে ফাংশন, তার ট্রেনিং অ্যান্ড আদার্স, কারণ তারা তাদের একটা নিয়মিত ট্রেনিংয়ের ব্যাপারও থাকে, সেখান থেকে তারা কিন্তু বিরত আছেন অনেক দিন ধরে। ইটস নট গুড ফর মানে এনি আর্ম ফোর্সেস, সোজা কথা। তো সেনাবাহিনীর তরফ থেকে আমি যেটা মনে করি যে আমাদের সেনাবাহিনী তারা যেটা চান যে দ্রুত একটা ভালো নির্বাচন তাদের তত্ত্বাবধান, যেহেতু তারা মাঠে পুলিশিংয়ের দায়িত্বে আছেন, এটা শেষ করার পর তারা মানে ক্যান্টনমেন্টে ফেরত যেতে চান। ব্যারাক শব্দটা ব্যবহার করলাম না, এটা একটা কলোনিয়াল শব্দ। তারা এটা মানে সেনানিবাসে ব্যাক করতে চান, রাইট। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনার একটা নির্বাচন হওয়াটা খুব জরুরি। সেটা জরুরি। আমি যেটা প্রশ্ন করছিলাম রিপন ভাই, যেহেতু মানে ডক্টর আসাদুজ্জামান রিপন শুধুমাত্র রাজনীতিবিদ না, তিনি একজন সাংবাদিকও বটে।
সম্পাদক। সম্পাদক, সম্পাদক তো আরো মারো, মানে সাংবাদিক তো সবসময় যে পদেই থাকুক, প্রডিউসার অফ সাংবাদিক। মানে না আলহামদুলিল্লাহ, মানে আমার কাগজে কাজ করছেন, আমার সাথে কাজ করছেন অনেক, আপনি একজন মানে সাংবাদিক। তারা আমার অনেকে প্রশ্ন অনেক হলো ভালো যে, জায়গায় প্রতিষ্ঠিত আছেন। আমি যেটা হলো যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে তো এই সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি এবং ইন্টারন্যাশনাল যে প্রভাব থাকে, ইনফ্লুয়েন্স থাকে, তো ওইটা নিয়েই বারবারই বলা হচ্ছে যে আমি একটা সংখ্যার কথা বলি আপনাকে, সেই সংখ্যাটা বিশ্বের আমি যদি মনে করেন। আমি একটা সংখ্যার কথা বলি, একটু যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই। যখন শেখ হাসিনা যখন পালালেন, উনি যে পালাবেন এটা কিন্তু আমি বহু টকশোতে 3-4 মাস আগে থেকে বলছেন যে উনি হিউমিলিয়েশন নিয়ে ওনাকে যেতে হবে।